নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্ন মানে বিদ্ধ এসএসসি। ওএমআর শিট কবে নষ্ট করে দেয়া যায় তার কোনো নিয়ম আছে কি? প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। 1 বছর পরে নষ্ট করে দেয়া যায় জানালো রাজ্য। ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। অর্থাৎ বুঝতেই পারছেন যে ওএমআর শিট নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, প্রায় একই প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি। এখানেই প্রশ্ন। অতনু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এখানেই তো প্রশ্নটা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির বেঞ্চ যখন এই 2016 প্যানেল বাতিল করতে গিয়ে ঠিক যে পথে হেঁটেছিল, শুনানি যেভাবে হয়েছিল, যে প্রশ্ন তুলেছিল, আজকে উত্তরপত্র থেকে শুরু করে ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়, কার্যত একই পথে হাঁটতে দেখা গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। দেখো, একবারই তোমার নিশ্চয়ই মনে আছে যে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলায় এই পুরো 26,000 চাকরিজীবীর প্যানেল বাতিল করে দিয়েছিলেন। হ্যাঁ, তিনি বলেছিলেন যে চাল থেকে কাঁকড় আলাদা করা সম্ভব নয়, ফলে এখানে পুরো প্যানেলই বাতিল করতে হচ্ছে, কারণ বৈধ কারা আর অবৈধ কারা এইটা আলাদা করা সম্ভব হচ্ছে না। ফলে তিনি পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন। এখন তারপরে যেটা হয় তুমি জানো যে এসএসসির তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, এই যে সমস্ত চাকরিজীবীর চাকরি চলে যাচ্ছিল তাদের তরফ থেকে অনেকগুলি আবেদনপত্র গিয়ে জমা পড়ে সুপ্রিম কোর্টে, এবং সেই মতো সুপ্রিম কোর্টে আগের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় এবং তিনি প্রথমেই এই পুরো প্যানেল বাতিলের ওপর একটা স্থগিতাদেশের নির্দেশ দেন। ফলে চাকরিজীবীরা যারা যেখানে চাকরি করছিলেন, বৈধ চাকরি প্রাপক, অবৈধ চাকরি প্রাপক, তারা প্রত্যেকে এখন তারা নিজের নিজের জায়গায় চাকরি করছেন। এরপরে মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে, এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আগের দিনই বলে দিয়েছিলেন যে এই মামলার তিনি নির্দিষ্ট একটি পয়েন্টে শুনানি করবেন, সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল করা উচিত কিনা, নাকি বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব। আজকেও মূলত সেই পয়েন্টেই শুনানি হয়েছে, এবং সেই পয়েন্টে শুনানি হতে গিয়ে যে প্রশ্নগুলো উঠে এসছে আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে বলছি। প্রথম কথা হচ্ছে, বিচারপতি প্রশ্ন তুলেছেন যে এখানে কোনো রকম কোনো ওএমআর শিট নেই, অরিজিনাল ওএমআর শিট নেই, কোনো ওএমআর শিটের মিরর ইমেজ রাখা হয়নি, তাহলে কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করে চিহ্নিত করা সম্ভব? রাজ্য এবং এসএসসি যে বলছে আলাদা করা সম্ভব, সেটা কিসের ভিত্তিতে? রাজ্য এবং এসএসসির তরফ থেকে জানানো হয় সিবিআইয়ের রিপোর্টের ভিত্তিতে। এদিকে সিবিআইয়ের তরফ থেকে যেটা বলা হয় যে সিবিআই এই পুরো তদন্তে নেমে এখানে তারা যারা এই ওএমআর শিট তৈরি করে পরীক্ষা নিয়েছিল সেই সংস্থার একজন আধিকারিক যার নাম পঙ্কজ বনসাল, তার গাজিয়াবাদের বাড়িতে হানা দিয়ে সেখান থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করে। সেই হার্ড ডিস্ক থেকে ওএমআর শিটের কপি পাওয়া যায়। সেই কপির সঙ্গে দেখা যায় এসএসসি সার্ভারের কপির নাম্বার মিলছে না, এবং তা নিয়েই এইখানেই অভিযোগ ওঠে যে দুর্নীতি এইভাবেই হয়েছে। এখন এই যে হার্ড ডিস্ক থেকে পাওয়া ওএমআর শিটের কপি, সেইগুলো কি অরিজিনাল কপি? সেইগুলোকে কি প্রামাণ্য নথি হিসাবে, তথ্য হিসাবে ধরে নেওয়া যায়? সুপ্রিম কোর্টে আজকে এই প্রশ্নের উত্তর জানতেই সওয়াল জবাব চলে। তাতে সিবিআই একটা নিরপেক্ষ অবস্থান নেয়, নিউট্রাল অবস্থান নেয়। কীরকম? সিবিআইয়ের বক্তব্য হচ্ছে তারা এই সমস্ত উদ্ধার নথিগুলোকে তারা বলছেন না যে এগুলো একদমই পুরোপুরি সত্য, সব সত্য, আবার এটাও তারা বলছেন না যে এগুলো মিথ্যা। অর্থাৎ তারা এগুলো উদ্ধার করেছেন, এই নথিগুলো এখান থেকে পাওয়া গেছে, সেইটা তারা বলছেন, কিন্তু এখানে যে ওএমআর শিট আপলোড করার সময় সেখানে কোনো ট্যাম্পার করা হয়নি, সেই দায়িত্ব তারা নিচ্ছেন না। তারা শুধু এইটুকু দায়িত্ব নিচ্ছেন যে ওই হার্ড ডিস্ক থেকে একদম সঠিকভাবে এই ওএমআর শিটগুলো তারা নামিয়েছেন। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে এখানে বিচারপতির প্রশ্ন যে ওই 2016 সালের এসএসসি পরীক্ষায় প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন, 26 লক্ষ মতো আবেদন ছিল, 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এখন এই 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটই কি আছে, নাকি এই 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট নেই, এইটাও বিচারপতি জানতে চেয়েছেন। তাহলে এখন বিচারপতি যেটা বলছেন যে মূলত যে সওয়াল জবাবে উঠে আসছে যে এই 22 লক্ষ ওএমআর সিট সেগুলো আছে কিনা,
22 লক্ষ ওএমআর সিটের মধ্যে কোনো ওএমআর সিটে ট্যাম্পার করা হয়েছে কিনা, সেগুলো সবকটাই অরিজিনাল ওএমআর সিট কিনা তার দায়িত্ব কে নেবে? তাহলে সেইগুলোর ওপর ভিত্তি করে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা যায় কিনা। এর মধ্যে আজকে বিতর্কিত প্রায় 300 চাকরি প্রাপকের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের ওএমআর সিট ওই সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিটের মধ্যে দেখতে পাচ্ছেন না, সেখানে তাদের অরিজিনাল ওএমআর সিট নেই। এখানে প্রধান বিচারপতি বলেন যে আমরা এই আশঙ্কায় করছিলাম, আপনাদের ধন্যবাদ সেই আশঙ্কাটা সত্য হওয়ার জন্যে। ফলে এখন প্রশ্ন উঠে গেল, যে তথ্যের ওপর ভিত্তি করে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছিল, সেই সেটাকে প্রামাণ্য নথি হিসাবে কতটা ব্যবহার করা যাবে তা নিয়েই এখন প্রশ্ন উঠে গেল। ফলে এইখানে এখন কিসের ভিত্তিতে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা যাবে তা নিয়েই সওয়াল জবাব চলছে। এবং এখানে আবার পুরো প্যানেল বাতিল করতে হবে না, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকবে না তো, নাকি যেটা সুপ্রিম কোর্টের একটা চেষ্টা ছিল যে বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করা, সেটা করা সম্ভব হবে? পরবর্তী শুনানি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে হবে বলে মনে করা হচ্ছে। তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানি হলে পরে তখন এই বিষয়টা আরও পরিষ্কার হবে। কিন্তু যে এই পুরো মামলা যে গভীরে ছিল, অর্থাৎ বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করার ক্ষেত্রে এখনও সেই গভীরেই রইল। তার কারণ বারবার এইটা প্রশ্ন উঠছিল বিভিন্ন মহল থেকে যে অবৈধ চাকরি প্রাপকদের জন্য বৈধদের চাকরি যাবে কেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দুর্নীতি হলো, এর দায় কে নেবে? যদি এর জন্য বৈধদেরও ভোগান্তির শিকার হতে হয়, তাহলে এর দায় কে নেবে? এসএসসি নেবে, রাজ্য সরকার নেবে, মধ্যশিক্ষা পর্ষদ নেবে, কে নেবে? এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে। পাপিয়া, ধন্যবাদ অতনু।